অনেকটা ব্যাটে বলের লড়াই ছাড়াই এবারের আইপিএলের তৃতীয় দল হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদ প্লে অফ নিশ্চিত করেছে। এর আগে যে দুটো দল প্লে অফ নিশ্চিত করেছে তারা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। এই দুটো দলের পর গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে যে ম্যাচটা ছিল হায়দ্রাবাদের, যেহেতু আসলে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে সেই ম্যাচটি হয়নি এবং এই মানে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার কারণে একটা পয়েন্ট পেয়েছে তারা এবং সে এক পয়েন্ট দিয়ে কিন্তু প্লে অফে জায়গা করে নিয়েছে। এখন তিনটে দল নিশ্চিত হয়ে গেছে, 10 দলের টুর্নামেন্ট। আর মাত্র 3 দিন খেলা বাকি আছে, আজকে সহ 3 দিন বাকি আছে। এই 3 দিন পরেই তারপর আসলে শুরু হবে আইপিএলের প্লে অফ। এবং যেহেতু তিনটা জায়গা নিশ্চিত হয়ে গেছে এবং চতুর্থ জায়গার জন্য এখন লড়াই করছে দুটো দল, সেখানে হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচটা হবে আগামীকাল 18 মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মাঠে। এই ম্যাচটা নিয়ে আমরা পুরো আসলে আজকে কথা বলবো যে কার কি ইকুয়েশন, কাকে কি করতে হবে যদি প্লে অফে জায়গা করে নিতে হয়, কার জন্য কি রেজাল্ট অপেক্ষা করছে বা কি করা প্রয়োজন। আমরা আসলে চেন্নাই সুপার কিংস নিয়ে কথা বলতে পারি শুরুতে। আর এখন পর্যন্ত 13টা ম্যাচ খেলেছে, গ্রুপ পর্বের শেষ ম্যাচটা তাদের বেঙ্গালুরুর বিপক্ষে এবং 13 ম্যাচে তাদের পয়েন্ট 14 এবং অপরদিকে যারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আছে তাদের 13 ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে 12, অর্থাৎ 2 পয়েন্টের ব্যবধান। এখন যেহেতু এই যে শেষ ম্যাচ, দুই দলের জন্য শেষ ম্যাচ, তাদের দুজনের যে এখন একটা নক আউট পর্ব চলে আসছে, কারণ হচ্ছে যে এখানে যদি ম্যাচটা চেন্নাই হেরে যায় তাহলে তাদের 14 ম্যাচে 14 পয়েন্ট থাকবে এবং বেঙ্গালুরু যদি ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে কিন্তু 14 ম্যাচে তাদেরও 14 পয়েন্ট হবে। এখন কথা হচ্ছে যে 14 পয়েন্ট হলেই কি আসলে প্লে অফে জায়গা করে নিবে, বা যে কোনো মানে যে দুটো দলের তো তখন সুযোগ থাকবে, কারণ দুটো দলে যেহেতু আসলে 14 পয়েন্ট হবে তখন আসলে সুযোগ থাকবে, কিন্তু এরকম সম্ভাবনা আসলে কম। আর একটা ব্যাপার হচ্ছে সম্ভাবনা কম কারণ হচ্ছে রান রেটে একটা ব্যাপার আছে। কারণ এখন আমরা যদি দেখি 13 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংসের রান রেট প্লাস 0.5 এবং বেঙ্গালুরুর ক্ষেত্রে যে পয়েন্টটা হচ্ছে প্লাস 0.3, অর্থাৎ একটু পার্থক্য তো অবশ্যই আছে একটু। এবং এই রান রেটের ইকুয়েশনটা যদি মেলাতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মেলাতে পারে, সেই ক্ষেত্রে তারা কিন্তু আসলে প্লে অফে জায়গা করে নিতে পারে। যদি সেই সমীকরণটা মেলাতে না পারে তাহলে কিন্তু ম্যাচ হারলেও চেন্নাই সুপার কিংস প্লে অফে চলে যাবে। এখন কথা হচ্ছে ইকুয়েশনটা আসলে কি। ইকুয়েশনটা হচ্ছে যে ধরুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগে ব্যাটিং করেছে এবং তারা ধরুন 200 রান করেছে এবং 20 ওভার শেষে 200 রান করেছে এবং তারা যখন বোলিং করছে, বোলিং করতে হলে এই ম্যাচটা যদি তাকে জিততে হয়, মানে 200 রান করার পর যদি ম্যাচটা জিততে হয় তাহলে ইকুয়েশনটা হচ্ছে তাদেরকে 18 রানে জিততে হবে। তাহলে 18 রানে জিততে পারলেই কেবল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে যে চেন্নাইয়ের যে রান রেটে একটা ব্যবধান আছে সেই ব্যবধানটা কমে তারা 4 নাম্বার উঠে যাবে এবং চেন্নাই সুপার কিংস 5-এ নেমে যাবে। তখন কিন্তু বেঙ্গালুরু প্লে অফে জায়গা নেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আগে ব্যাটিং করলে না হয় মানে 18 রানে জিতে গেল, কিন্তু যদি পরে ব্যাটিং করে সেই ক্ষেত্রে আসলে বেঙ্গালুরুর জন্য ইকুয়েশনটা কি, তখন বেঙ্গালুরুর জন্য ইকুয়েশনটা হচ্ছে যে ধরুন চেন্নাই যদি 200 রান করে কিংবা যে রানটাই করুক আসলে মূলত তাদেরকে আসলে 18.1 ওভার অর্থাৎ 11 বল বাকি থাকতে ম্যাচটা জিতে নিতে হবে। কিন্তু আপনি সেই ক্ষেত্রেই কেবল প্লে অফে যেতে পারবে বেঙ্গালুরু। এবং বেঙ্গালুরুর তুলনায় আমার কাছে মনে হচ্ছে চেন্নাইয়ের ইকুয়েশনটা খুবই সহজ, কারণ 14 পয়েন্ট নিয়ে আছে। যদি ম্যাচটা তারা হেরেও যায়, 18 রানের কমে যদি হেরে যায় তাহলে তো তখন এমনিতে চলে যাবে। আবার যদি 18.1 ওভারের পরে হেরে যায় তাহলে এমনি চলে যাবে। আর যদি তারা জিতে যায় তখন তার কোনো ইকুয়েশনই থাকবে, তখন তাদের জন্য আসলে টেবিলে 2-এ যাওয়ার একটা সুযোগ থাকবে। সেটা আরেকটা ইকুয়েশন, সেই ইকুয়েশনটা আমরা আসলে আলোচনা করতে চাই না। এখন যেটা বলছিলাম যে এখানে আর একটা ব্যাপার আছে, এই ম্যাচটা নিয়ে আসলে হওয়া নিয়ে একটা বড় শঙ্কা আছে, কারণ লাস্ট কয়েকদিন ধরেই বেঙ্গালুরুতে আসলে বৃষ্টি হচ্ছে। আমরা দেখেছি যে গুজরাটেও যখন লাস্ট দুটো ম্যাচ হয়েছে সেই দুটো ম্যাচে কিন্তু বৃষ্টির কারণে পণ্ড হয়েছে। গুজরাটের পরিস্থিতিটা আসলে কেমন, এখন গতকাল রাত থেকে কিন্তু বেঙ্গালুরুতে বৃষ্টি হচ্ছে এবং আজকে সকাল পর্যন্ত বৃষ্টি ছিল এবং আজকে সারাটা দিন পুরোটা ক্লাউডেড ছিল এবং যে কারণে কিন্তু ওই দিন আগামীকাল যে ম্যাচটা হবে তখনও কিন্তু যখন ম্যাচটার সাথে নর্মালি ইন্ডিয়ান টাইমে 7:30 কিংবা বাংলাদেশ সময় 8টার সময় ম্যাচটা শুরু হবে, সেই সময়টাতে বেঙ্গালুরুর যে আবহাওয়াবিদ অফিস আছে তারা জানিয়েছে যে ওই সময় আসলে 40 থেকে 50 কিলোমিটার গতি বেগে ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারে 100%। তার মানে হচ্ছে সঠিক সময় খেলাটা শুরু হবে না, এটা তো নিশ্চিত। এবং যদি বৃষ্টির কারণে কোনো কারণে ওভার কমিয়ে আনা হয়, ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়, সেক্ষেত্রে কিন্তু বেঙ্গালুরুর জন্য ইকুয়েশন মানে ওভার যত কমবে বেঙ্গালুরুর জন্য ইকুয়েশন কিন্তু ততই কঠিন হবে। কিন্তু তবুও যদি ম্যাচটা যেহেতু তাদের ঘরের মাঠে যদি পুরো 20 ওভার খেলতে পারে সেই ক্ষেত্রে হয়তো
একটা অ্যাডভান্টেজ তো অবশ্যই পাবে, যেহেতু যেটা বললাম যে যেহেতু ঘরের মাঠে খেলা একটু ব্যাটিং ফ্রেন্ডলি এবং সবশেষ 5টা ম্যাচেই তারা জিতে গেছে এবং দারুণ ছন্দে আছে। বিরাট কোহলি রান করছেন, রজত পাতিদার রান করছেন, কিংবা বোলার যারা আছেন ইয়াস দয়াল কিংবা আরও যারা আছেন স্বপ্নীল সিং, তারা সবাই কিন্তু খুব ভালো বোলিং করছেন, দারুণ একটা টিম ওয়ার্ক বা টিম পারফরমেন্স করছে, সেটার কারণে কিন্তু সবশেষ 5টা ম্যাচে তারা জয় পেয়েছে। এই জন্য হয়তো তারা একটা অ্যাডভান্টেজ পাবে। এদিকে চেন্নাইয়েরও সুযোগ থাকবে, কারণ চেন্নাই এই ধরনের নকআউট ম্যাচগুলোতে খুব ভালো খেলে, কিন্তু চেন্নাইয়ের জন্য একটা বড় সংখ্যা হচ্ছে যে এইবারের সিজনে তারা আসলে 200-র বেশি রান খুব বেশি ম্যাচে করতে পারেনি। তাদের এই সিজনে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ব্যাটিংয়ের, এবং এই ব্যাটিংয়ের কারণে কিন্তু তারা বেশ কিছু ম্যাচ হেরেছে। এবং যেহেতু আগামীকাল যদি যে ম্যাচটা হবে সেই ম্যাচটা যদি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে, আমরা জানি যে ব্যাঙ্গালোর মাঠ মানে হচ্ছে 230, 20, 40ও হতে পারে কখনো, এই রকম উইকেটে চেন্নাই কী ধরনের ব্যাটিং করে সেটা একটা বড় প্রশ্ন থাকবে, মানে বড় ব্যাপার দেখার বিষয় হবে। তারা যদি ব্যাটিং ফ্লুয়েন্ট ব্যাটিংটা করতে পারে সেক্ষেত্রে তাদের একটা সুযোগ তৈরি হবে। কিন্তু তাদের ব্যাটিংয়ের যে কনসার্নের জায়গাটা, যে ওপেনিংটা সবচেয়ে বড় সমস্যা। তারা কিন্তু এই সিজনে শুরুতে ঋতুরাজ গায়কোয়াদের সঙ্গে রাচিন রবীন্দ্র ব্যাটিং করেছিলেন, তারপরে রাচিন রবীন্দ্রের সঙ্গে আজিঙ্কা রাহানে ব্যাটিং করেছেন, ঋতুরাজের সঙ্গে আজিঙ্কা রাহানের সঙ্গে ঋতুরাজ নিজে ব্যাটিং করেছেন। তারপরে কিন্তু আসলে কোনোটা জুটি আসলে ওয়ার্ক করছেও না আসলে ঠিকঠাক মতো। কোনোদিন হয়তো আজিঙ্কা রাহানে ভালো খেলছেন না, কোনোদিন আবার রাচিন রবীন্দ্র ভালো করতে পারছেন না। আর ঋতুরাজের যে সমস্যাটা যেটা এইবারের সিজনে, সেটা হচ্ছে তিনি ঘরের মাঠের বাইরে গেলে কিন্তু ঘরের মাঠে বা চেন্নাইয়ের মাটিতে যেভাবে তিনি পারফর্ম করছেন সেটা কিন্তু বাইরে যখন খেলতে যান, অ্যাওয়েতে যখন খেলতে যান, সেই পারফরমেন্সটা কিন্তু দেখা যাচ্ছে না, যদিও তিনি 500-র বেশি রান করে ফেলেছেন। তার জন্য একটা বড় চ্যালেঞ্জ থাকবে, ক্যাপ্টেন হিসেবে তার কাজটা থাকবে আগামীকাল যদি আগে ব্যাটিং করে, যে আগে বা পরে যখনই ব্যাটিং করুক না কেন ব্যাটিং লাইন আপটাকে তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। কিন্তু ব্যাটিংয়ের সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সব কিছু নির্ভর করবে চেন্নাই প্লে অফে, যদি ম্যাচটা পুরোপুরি হয় চেন্নাই প্লে অফে যাবে কিনা সেটা অনেকটাই নির্ভর করবে শিবম দুবের উপর। ভারতের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পর থেকে কিন্তু খুব ভালো খেলছেন, ব্যাপারটা এরকম না। কিন্তু যখন দলে ডাক পাননি, তার আগের যে ম্যাচগুলো খেলেছেন তিনি, প্রথম হয়তো 8 থেকে 9টা ম্যাচে, এই সময়টাতে কিন্তু তিনি প্রায় 300-র বেশি রান করেছিলেন, প্রায় 160-170 স্ট্রাইক রেট, দারুণ ছন্দে ছিলেন। বিশ্বকাপের ডাক পাওয়ার পর থেকে কিন্তু তিনি ছন্দহীন হয়ে পড়েছেন। গত ম্যাচে হয়তো ভালো শুরু করেছিলেন, তার জন্য একটা বড় ব্যাপার থাকবে, যেহেতু উইকেট খুবই ব্যাটিং ফ্রেন্ডলি, তিনি চাইলেই মারতে পারবেন, বাউন্ডারি ছোট, তিনি কীভাবে খেলেন, তার পারফরমেন্সটা কেমন হয় সেটাই কিন্তু আসলে চেন্নাইয়ের ভাগ্যটা নির্ধারণ করে দেবে। এদিকে আমরা যদি ব্যাটিং নিয়ে কথা বলি, কি যেন ব্যাঙ্গালোর ব্যাটিং নিয়ে কথা বলি, সেখানে সবচেয়ে বড় দায়িত্বটা থাকবে বিরাট কোহলির উপর। 13 ম্যাচ, 5টা হাফ সেঞ্চুরি, 1টা সেঞ্চুরি এবং 600-র বেশি রান করেছেন, 661 রান করেছেন। এই এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন, তার উপরই সবচেয়ে বেশি গুরু দায়িত্বটা থাকবে। কিন্তু তার সঙ্গে যিনি আছেন ফাফ ডু প্লেসিস, তিনি যে শুরুটা করে দিতে চান সেইটা যদি পায় সেটা কিন্তু আসলে বড় কাজে দিবে। সেই সঙ্গে আমরা রজত পাতিদারের কথা বলতে পারি, বেশ কয়েকটা ম্যাচ ধরে 20 বল 30 বল খেলে 50-60 রানের একটা ইনিংস খেলে দিচ্ছেন, এবং এটা কিন্তু আসলে বেঙ্গালুরুকে বড় রান করতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে। সেটা তাদের জন্য একটা ব্যাকফায়ার কী বলে এটারে, তাদের জন্য একটা বড় সমস্যা হচ্ছে এখন যেটা, যে উইল জ্যাক্সকে হারানো। জ্যাক্স ব্যাঙ্গালোর মাটিতে কতটা ভালো ব্যাটিং করতে পারেন সেটা তিনি বেশ কয়েকটা ম্যাচে দেখিয়েছেন। তার ব্যাটিংটা খুবই ফ্লোলেস, এবং সেটা আসলে তারা মিস করবে, যেহেতু বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য তারা আসলে দেশে চলে যাচ্ছে। ইংল্যান্ডের আসলে যারা বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন সেই সব ক্রিকেটার কিন্তু ইতিমধ্যে প্রায় চলে গেছেন, সেটা একটা বড় কনসার্নের জায়গা। সেখানে হয়তো ম্যাক্সওয়েলকে ট্রাই করা হতে পারে, জানি না, হয়তো একটা বোলিংও যুক্ত করা হতে পারে। কিন্তু যেহেতু উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি, সেক্ষেত্রে হয়তো ব্যাটিংয়েই মনোযোগটা দেবে, এটা একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে এই ম্যাচে কিন্তু আরও একটা ব্যাপার আছে, আসলে অনেক দিন ধরে কথা হচ্ছিল যে ধোনি কবে শেষ করবেন। গত ম্যাচে আমরা দেখেছি যে চেন্নাই যে মাঠে তাদের নিজেদের মাঠে খেলেছে, খেলার পরে কিন্তু দর্শকদের সাথে তারা দারুণ একটা সময় কাটিয়েছে, মনে হচ্ছিল যে এই তো শেষ। কিন্তু গতকাল কিন্তু হাসি বলে জানিয়েছেন যে আসলে ধোনিকে তারা আরও 2-1 বছর চান, কিন্তু এই সিদ্ধান্তটা আসলে ধোনি নেবেন কবে শেষ করবেন। যেহেতু আগামীকাল তাদের গ্রুপ পর্বে শেষ ম্যাচ, যদি সুপার 4-এ যেতে না পারে সেক্ষেত্রে ধোনি যদি অবসরের কথা বলে দেন সেটাও হতে পারে। সেদিকে আর একটা জিনিস হচ্ছে যে দীনেশ কার্তিকের খুব সম্ভবত শেষ ম্যাচ, যদি তারা প্লে অফে যেতে না পারে। যদি প্লে অফে যায় অবশ্যই খেলার সুযোগ পাবে আরও, কিন্তু প্লে অফে যদি না যায় সেক্ষেত্রে হয়তো আইপিএলের শেষ ম্যাচটা দীনেশ কার্তিক খেলে ফেলবেন। এবং এটা আসলে আইপিএল শুরুর আগেই জানা গিয়েছিল যে তিনি হয়তো এই আইপিএল দিয়েই তার ক্রিকেট ক্যারিয়ারটা শেষ করবে, তারপর হয়তো তিনি ধারাভাষ্য বা ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করবেন। এখন এই ম্যাচ দুটো যদি দুজনের জন্যই শেষ হয়, এই ম্যাচটাতে দুজন উইকেট কিপার ব্যাটসম্যান দুজনই এই
মানে ভারতের হয়ে খেলেছেন, অনেক দিন খেলেছেন, অভিজ্ঞ ক্রিকেটার, লম্বা সময় ধরে আইপিএল খেলছেন। দিনেশ কার্তিক এমন একজন যে তিনি প্রত্যেকটা আইপিএলে মৌসুমে খেলেছেন। ধোনি মাঝে 2 বছর খেলতে মানে চেন্নাইয়ের হয়ে খেলতে পারেননি, অন্য দলের হয়ে খেলেছিলেন। এই যে এই দুজন দল অভিজ্ঞ ক্রিকেটার, এই দুজন অভিজ্ঞ ক্রিকেটারের যদি বিদায়ী ম্যাচ হয়, সেই ম্যাচে কে হাসবে শেষ হাসছে সেটা এখন একটা দেখার বিষয়। আগামীকাল ম্যাচ আসছে, আপনারা দেখবেন। সেই ম্যাচ শেষে যখন যদি আমাদের কথা বলার সুযোগ হয় অবশ্যই কথা বলবো, নয়তো নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিকফ্রেন্ডজির সাথেই থাকবেন।